আজকে আমরা নবম শ্রেণীর রণজিৎ গড়াঙের প্রাক মাধ্যমিক আধুনিক ভূগোল ও পরিবেশ এই বইটার প্রথম চ্যাপ্টার গ্রহরূপে পৃথিবী তার অনুশীলনীতে যে প্রশ্নগুলো আছে সেগুলো সমাধান করব। তোমাদের যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করে জানিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আমার একটা ম্যাথসের চ্যানেল আছে WB ম্যাথস ওয়ার্ল্ড, সেখানে কোষে দেখির সমস্ত অঙ্ক সমাধান করা আছে। তার লিংক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আর উপরের আই বাটনে ক্লিক করেও সেই চ্যানেলটি তোমরা পেয়ে যাবে। প্রথমে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রশ্নমান 1। প্রশ্ন 1, অতি প্রাচীনকালে মানুষের ধারণা ছিল পৃথিবীর আকৃতি। উত্তর হবে ঘ, চ্যাপ্টা ও সমতল। প্রশ্ন 2, নিম্নলিখিত কোন দার্শনিক ধারণা করেছিলেন পৃথিবীর আকৃতি চ্যাপ্টা? উত্তর হবে ক, হোমার। প্রশ্ন 3, পৃথিবীকে চ্যাপ্টা ও সমতল ভেবে প্রথম কে পৃথিবীর মানচিত্র তৈরি করেন? উত্তর হবে গ, অ্যানাক্সিমেন্ডার। প্রশ্ন 4, চাঁদের ওপর পৃথিবীর ছায়া বাঁকা, এই ধারণার প্রবক্তা হলেন? উত্তর হবে খ, অ্যারিস্টটল। প্রশ্ন 5, কার্টোগ্রাফির নিয়মে প্রথম পৃথিবীর মানচিত্রের স্রষ্টা হলেন? উত্তর হবে ক, টলেমি। প্রশ্ন 6, নিম্নলিখিত কোনজন পৃথিবী পরিক্রমণ করে ধারণা দেন পৃথিবী গোলাকার? উত্তর হবে গ, ম্যাগেলান। প্রশ্ন 7, ম্যাগেলান কোন দেশ থেকে তার পৃথিবী পরিক্রমণের যাত্রা শুরু করেন? উত্তর হবে ঘ, স্পেন। প্রশ্ন 8, ফিলিপাইনে ম্যাগেলানের পর পৃথিবী পরিক্রমণের যাত্রা সম্পূর্ণ করেন? উত্তর হবে গ, এলকানো। প্রশ্ন 9, বর্তমানে কুলিন গ্রহের সংখ্যা? উত্তর হবে খ, 8টি। প্রশ্ন 10, কুলিন ও বামন গ্রহ সংখ্যা নির্ণয়কারী সংস্থা হল? উত্তর হবে গ, IAU। পরের প্রশ্ন, সঠিক উত্তরটির পাশে সু এবং ভুল উত্তরটির পাশে অসু লেখো। প্রশ্নমান 1। প্রথমে গ্রিক দার্শনিক ধারণা করেন পৃথিবী চ্যাপ্টা ও সমতল, এটা ঠিক। প্রশ্ন 2, আর্যভট্টের মত ছিল পৃথিবীর আকৃতি গোলাকার, এটাও ঠিক। প্রশ্ন 3, অ্যানাক্সিমেন্ডার কার্টোগ্রাফির নিয়ম মেনে প্রথম পৃথিবীর মানচিত্র তৈরি করেন, এটা ভুল। প্রশ্ন 4, মহাকাশ থেকে পৃথিবীকে চ্যাপ্টা দেখায়, এটাও ভুল। প্রশ্ন 5, চন্দ্রগ্রহণের সময় পৃথিবীর ছায়া চাঁদের ওপর সরলরেখা আকারে হয়, এটা ভুল। প্রশ্ন 6, বেডফোর্ড লেভেল পরীক্ষাটি করেন ফ্রান্সিস ডেক, এটা ভুল। প্রশ্ন 7, যত ওপরে ওঠা যায় দিগন্তরেখার বিস্তৃতি ততই বাড়ে, এটা ঠিক। প্রশ্ন 8, আভ্যন্তরীণ গ্রহগুলির মধ্যে ক্ষেত্রফলে সবচেয়ে বড় বৃহস্পতি, এটি ঠিক। প্রশ্ন 9, GPS উপগ্রহগুলি প্রেরণ করে নাসা, এটাও ঠিক। পরের প্রশ্ন, উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। প্রশ্নমান 1। প্রথম প্রশ্ন, ড্যাশ ভারতীয় জ্যোতির্বিদ বলেন পৃথিবীর আকৃতি গোলাকার? উত্তর হবে আর্যভট্ট। প্রশ্ন 2, পৃথিবী গোলাকার হওয়ায় সমুদ্র থেকে দূরে জাহাজ হারিয়ে যাওয়ার ধারণাটি দেন ড্যাশ? উত্তর হবে অ্যারিস্টটল। প্রশ্ন 3, স্পেনের ড্যাশ বন্দর থেকে ম্যাগেলান যাত্রা শুরু করেন? উত্তর হবে সান লুকার। প্রশ্ন 4, বেডফোর্ড লেভেল পরীক্ষাটি করেন? উত্তর হবে আলফ্রেড রাসেল ওয়ালেস। প্রশ্ন 5, বেডফোর্ড খালটি বর্তমানে ড্যাশ দেশে অবস্থিত? উত্তর হবে ইংল্যান্ড। প্রশ্ন 6, ড্যাশ নক্ষত্রের সাহায্যে দক্ষিণ গোলার্ধ থেকে রাতে অক্ষাংশ নির্ণয় করা হয়? উত্তর হবে হ্যাডলির অক্ট্যান্ট। প্রশ্ন 7, পৃথিবীর নিরক্ষীয় ও মেরু ব্যাসের পার্থক্য ড্যাশ কিলোমিটার? উত্তর হবে 43 কিলোমিটার। প্রশ্ন 8, পৃথিবীর আবর্তনে সৃষ্ট বল হল ড্যাশ? এটা হবে কোরিওলিস বল। প্রশ্ন 9, জিওয়েড শব্দটি প্রথম ব্যবহার করেন ড্যাশ? উত্তর হবে JF লিস্টিং।
প্রশ্ন 10, প্রাচীনকালে মিশর দেশে দূরত্ব মাপার জন্য ড্যাশ একক ব্যবহার হতো? উত্তর হবে স্টেডিয়া। পরের প্রশ্ন, স্তম্ভ মেলাও। প্রশ্নমান 1, প্রথমে অ্যানাক্সিমেন্ডার, এটা হবে ঘ। কার্টোগ্রাফিক নিয়ম ছাড়া পৃথিবী মানচিত্র নির্মাণ করেন। 1 হবে ঘ। 2, আলফ্রেড রাসেল, এটা হবে ক, বেডফোর্ড লেভেল পরীক্ষা। 3, নাসা, এটা হবে চ, জিপিএস। 4, এরাটোস্থেনিস, এটা হবে খ, পৃথিবীর পরিধি নির্ণয়। 5, ইসরো, এটা হবে গ, আর্যভট্ট। 6, জে.এফ লিস্টিং, এটা হবে ও, জিওয়েড। তারপর 2-1 কথায় উত্তর দাও। প্রশ্নমান 1, প্রথম প্রশ্ন, পৃথিবী পরিক্রমণের সময় কোন দেশে ম্যাগেলানের মৃত্যু হয়? উত্তর হবে পৃথিবী পরিক্রমণের সময় ফিলিপাইন দেশে ম্যাগেলানের মৃত্যু হয় বা মৃত্যু ঘটে। প্রশ্ন 2, উত্তর গোলার্ধে কোন নক্ষত্রের সাহায্যে রাতে অক্ষাংশ নির্ণয় হয়? উত্তর গোলার্ধে ধ্রুবতারার সাহায্যে রাতে অক্ষাংশ নির্ণয় হয়। প্রশ্ন 3, পৃথিবীর নিরক্ষীয় ও মেরু ব্যাসের তফাৎ কত কিলোমিটার? উত্তর, পৃথিবীর নিরক্ষীয় ও মেরু ব্যাসের তফাৎ 43 কিলোমিটার। প্রশ্ন 4, পৃথিবীর আকৃতি, ক্ষেত্রফল ইত্যাদি বিষয়ক আলোচনার শাস্ত্রটির নাম কি? উত্তর, পৃথিবীর আকৃতি, ক্ষেত্রফল ইত্যাদি বিষয়ক আলোচনার শাস্ত্রটির নাম হল জিওডেসি। প্রশ্ন 5, কোন গ্রহের উপগ্রহের সংখ্যা সর্বাধিক? উত্তর হবে বৃহস্পতি গ্রহের উপগ্রহের সংখ্যা সর্বাধিক। প্রশ্ন 6, মঙ্গল গ্রহের উপগ্রহের সংখ্যা কটি? উত্তর, মঙ্গল গ্রহের উপগ্রহের সংখ্যা 2টি। প্রশ্ন 7, কোন গ্রহটি পূর্বে কুলিন গ্রহ ছিল, এখন বামন গ্রহ? উত্তর হবে প্লুটো গ্রহটি পূর্বে কুলিন গ্রহ ছিল, এখন বামন গ্রহ। প্রশ্ন 8, কোন গ্রহে জলচক্র দেখা যায়? উত্তর, পৃথিবী গ্রহে জলচক্র দেখা যায়। প্রশ্ন 9, জিপিএস গ্রহগুলি কটি কক্ষপথে স্থাপন করা হয়েছে? উত্তর, জিপিএস উপগ্রহগুলি 6টি কক্ষপথে স্থাপন করা হয়েছে। তারপরে নিচের প্রশ্নগুলির উত্তর সংক্ষেপে লেখো। প্রশ্নমান 2, প্রথম প্রশ্ন, দিগন্ত রেখা কি? উত্তর, কোনো উঁচু জায়গায় দাঁড়িয়ে চারিদিকে তাকালে মনে হয় ভূমি ও আকাশ যেন দূরে কোনো এক রেখায় মিলিত হয়েছে। এই বৃত্ত রেখাকেই দিগন্ত রেখা বলে। প্রশ্ন 2, চন্দ্রগ্রহণে পৃথিবীর ছায়া চাঁদের ওপর চক্রাকার হয় কেন? পেজ নাম্বার 2, এটা আমরা লিখব, পৃথিবীর ছায়া চাঁদের ওপর পড়ে বলেই চন্দ্রগ্রহণ হয়। চন্দ্রগ্রহণের সময় ছায়াটা বাঁকা হয়। গোলাকার পৃথিবীর ছায়া চাঁদের ওপর পড়ে বলেই আমরা এইরূপ দেখি। অ্যারিস্টটল প্রথম এই ধারণাটি ব্যক্ত করেন। এখান থেকে এতটা। প্রশ্ন 3, বেডফোর্ড লেভেল পরীক্ষা কি? পেজ নাম্বার 3, এই যে বেডফোর্ড লেভেল পরীক্ষা আমাদের এখান থেকে লিখতে হবে। 1870 সালে আলফ্রেড রাসেল ওয়ালেস নামে জনৈক বিজ্ঞানী ইংল্যান্ডের বেডফোর্ড খালের ওপর একই দৈর্ঘ্যে 3টি লাঠি একই সরল রেখায় 1 কিলোমিটার অন্তর স্থির জলে দণ্ডায়মান অবস্থায় ভাসিয়ে রাখেন। এবার দূরবীনের সাহায্যে দেখলেন মাঝের লাঠিটি বাকি দুটির তুলনায় সামান্য উঁচু হয়ে আছে। পৃথিবী গোলাকার বলেই এরূপ হয়েছে। এই পরীক্ষা বেডফোর্ড লেভেল পরীক্ষা নামে পরিচিত। এখান থেকে এতটা। প্রশ্ন 4, ধ্রুবতারার গুরুত্ব কি? পেজ নাম্বার 3, এখান থেকে আমরা লিখব, উত্তর গোলার্ধে ধ্রুবতারাকে আমরা নিরক্ষরেখায় 0 ডিগ্রি কোণে দেখি। নিরক্ষরেখা থেকে যত উত্তরে যাওয়া যায় ততই ধ্রুবতারা উঁচুতে উঠতে উঠতে উত্তর মেরুতে দেখি একেবারে মাথার ওপর 90 ডিগ্রি কোণে। ধ্রুবতারার সাহায্যে রাত্রিবেলায় উত্তর গোলার্ধে অক্ষাংশ নির্ণয় করা যায়।
তারার গুরুত্ব কী, তার উত্তরটা কি লিখবো? প্রথমে এখান থেকে এতটা লিখবো, তারপর লাস্ট লাইনে লিখবো ধ্রুবতারার সাহায্যে রাত্রিবেলায় উত্তর গোলার্ধে অক্ষাংশ নির্ণয় করা যায়। এই লাইনটা কিন্তু লিখতেই হবে। লাস্ট যে লাইনটা বললাম, প্রথমে এখান থেকে এতটা, তারপর ওই লাইনটা আমরা লিখে দেবো। লাস্ট যে লাইনটা বলছি যে উত্তর গোলার্ধে রাত্রিবেলায় ধ্রুবতারার সাহায্যে অক্ষাংশ নির্ণয় করা যায়। প্রশ্ন 5, অভিগত গোলক বলতে কি বোঝায়? 10 নম্বর পাতায় এটা লিখব, নিরক্ষীয় প্রদেশ ফিত ও মেরু অঞ্চল চাপা হওয়ার কারণে পৃথিবীর বিশেষ আকৃতি। তাই পৃথিবীর আকৃতিকে অভিগত গোলক আকৃতি বলে। তাহলে অভিগত গোলক কি? নিরক্ষীয় প্রদেশ ফিত ও মেরু অঞ্চল চাপা হওয়ার কারণে পৃথিবীর বিশেষ আকৃতি। পৃথিবীর আকৃতিকে অভিগত গোলক আকৃতি বলে। প্রশ্ন 6, কেন্দ্রাতিক বল কি? পেজ নাম্বার 10। প্রথমে এই লাইনটা লিখব, পৃথিবীর আবর্তনে সৃষ্ট বহির্মুখী শক্তি। তারপর লিখব, পৃথিবীর আবর্তন গতির ফলেই এই কেন্দ্রাতিক বলের সৃষ্টি হয়েছে। প্রথমে লিখব পৃথিবীর আবর্তনে সৃষ্ট বহির্মুখী শক্তি এবং পৃথিবীর আবর্তনের ফলেই এই কেন্দ্রাতিক বলের সৃষ্টি হয়েছে। প্রশ্ন 7, নিরক্ষরেখা থেকে মেরুর দিকে অভিকর্ষজ বল বাড়ে কেন? 4 নম্বর পাতায় এখান থেকে লিখব, ভূপৃষ্ঠের যে অংশ পৃথিবীর কেন্দ্রের যত কাছে সেখানে অভিকর্ষজ বল তত বেশি। নিরক্ষীয় অঞ্চল স্ফীত বলেই এটি পৃথিবীর কেন্দ্র থেকে দূরে রয়েছে, ফলে বস্তুর ওজন কম হয়। আবার মেরু অঞ্চল চাপা বলে এটি পৃথিবীর কেন্দ্রের কাছে আসে, তাই অভিকর্ষজ বল বেশি, ফলে বস্তুর ওজনও বেশি। অভিকর্ষজ বল মেরুতে বেশি বলেই নিরক্ষীয় অঞ্চল অপেক্ষা মেরুতে বায়ুমণ্ডলীয় চাপও বেশি। এখান থেকে এতটা। প্রশ্ন 8, জিওডেসি কি? এটা বর্গীর জ হবে। 10 নম্বর পাতায় এখান থেকে লিখব, বিজ্ঞানের শাখা যেখানে পৃথিবীর পরিধি, ব্যাস, ব্যাসার্ধ, আয়তন, ক্ষেত্রফল, অভিকর্ষজ বল প্রভৃতি বিষয়ে আলোচনা করা হয় তাকে জিওডেসি বলে। সেই বিজ্ঞানের সেই শাখাকে জিওডেসি বলে। তাহলে বিজ্ঞানের শাখা যেখানে পৃথিবীর পরিধি, ব্যাস, ব্যাসার্ধ, আয়তন, ক্ষেত্রফল, অভিকর্ষজ বল প্রভৃতি বিষয়ে আলোচনা করা হয়, বিজ্ঞানের সেই শাখাকে জিওডেসি বলে। প্রশ্ন 9, জিপিএস কি? 10 নম্বর পাতায় একদম শেষে দেখো দেওয়া আছে, জিপিএস গ্লোবাল পজিশনিং সিস্টেম মার্কিন মহাকাশ গবেষণা সংস্থার, ব্র্যাকেটে লিখব নাসা, ন্যাশনাল এরোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন মাধ্যমে কৃত্রিম উপগ্রহ দ্বারা মহাকাশ থেকে পৃথিবী পৃষ্ঠের অবস্থান, ভূমির উচ্চতা ও সময় নির্ণয়ের নেভিগেশনাল পদ্ধতি। এই পদ্ধতিকেই জিপিএস বলে। এখান থেকে এতটা। আর জিপিএস এর ফুল ফর্মটাও লিখে দেবো, আর লাস্টে লিখে দেবো এই পদ্ধতিকেই জিপিএস বলে। পরের প্রশ্ন, সংক্ষেপে ব্যাখ্যা করো। প্রশ্নমান 3। প্রশ্ন 1, পৃথিবীর আকৃতি গোলাকার হয়েছে কেন? উত্তর, পৃথিবী গোলাকার হওয়ার মূল কারণ মাধ্যাকর্ষণ শক্তি। নিউটনের সূত্র অনুযায়ী মহাবিশ্বের যে কোনো বস্তু অপর বস্তুকে আকর্ষণ করে। মহাবিশ্বের সৃষ্টির শুরুতে যেসব বস্তুকণা কাছাকাছি অবস্থান করছিল সেগুলো পরস্পরকে আকর্ষণ করে এবং একত্রিত হয়ে গোলাকার আকৃতি ধারণ করে। এগুলো আবার দূরে অবস্থিত বড় আকৃতির বস্তুর প্রভাবে ঘুরতে থাকে। এটাই হচ্ছে পৃথিবীর আকৃতি গোলাকার হওয়ার কারণ। প্রশ্ন 2, ম্যাগেলানের পৃথিবী পরিক্রমণের সংক্ষিপ্ত ইতিবৃত্ত লেখো।
2 নম্বর পেজে এই যে দেখো লেখা আছে ম্যাগেলানের সমুদ্রযাত্রা সংক্ষিপ্ত ইতিবৃত্ত, এখান থেকে এতটা লিখতে হবে, এখান থেকে এত, 2 নম্বর পাতায় আছে। প্রশ্ন 3, যত ওপরে ওঠা যায় দিগন্ত রেখার বিস্তৃতি বাড়ে কেন? 3 নম্বর পাতা, এই যে দিগন্ত রেখার বিস্তৃতি, এই প্যারাটা লিখতে হবে এখান থেকে এতটা। শুধু এখানে যেটা তোমরা লেখা আছে সেখানে আমরা লিখে দেবো আমরাই নিজেরাই সমুদ্রের ধারে দাঁড়ালে এটি বুঝতে পারবো, আর আমরা মাটিতে দাঁড়িয়ে চারিদিকে তাকালে। তাহলে এটা পুরোটা কীরকম হবে? কোনো বড় মাঠে দাঁড়ালে দূরে মনে হয় আকাশ মাটিতে মিশে গেছে, তেমনি সমুদ্র তীরে দাঁড়ালে দূরে মনে হয় জল আকাশকে ছুঁয়ে আছে। পৃথিবী গোলাকার বলেই এটি ঘটেছে। আমরা নিজেরাই সমুদ্রের ধারে দাঁড়ালে এটি বুঝতে পারবো। আমরা মাটিতে দাঁড়িয়ে চারিদিকে তাকালে নির্দিষ্ট সীমা পর্যন্ত দিগন্ত রেখাকে দেখতেও পাবো। যত ওপরে উঠব দেখব দিগন্ত রেখার সীমানা বাড়ছে এবং আরও বেশি জায়গা আমরা দেখতে পাচ্ছি। পৃথিবী গোলাকার বলেই এটি সম্ভব হচ্ছে। এখান থেকে এতটা লিখব, শুধু তোমরার জায়গায় এটা আমরা করে নেব। প্রশ্ন 4, বেডফোর্ড লেভেল পরীক্ষার সংক্ষিপ্ত ব্যাখ্যা দাও। 3 নম্বর পাতায় এই যে বেডফোর্ড লেভেল পরীক্ষা, এখান থেকে এতটা লিখে দেবো। বেডফোর্ড লেভেল পরীক্ষা নামে পরিচিত, এখান থেকে এতটা। প্রশ্ন 5, পৃথিবীর আকৃতি অভিগত গোলক কেন? 4 নম্বর পাতায় এই যে দেখো এখানে পরিষ্কার প্রশ্নটাই দেওয়া আছে, পৃথিবীর আকৃতি অভিগত গোলক হলো কেন, এটাই তার উত্তর। তাহলে এখান থেকে এতটা, এখান থেকে এতটা লিখে দেবো। প্রশ্ন 6, মেরু অঞ্চল অপেক্ষা নিরক্ষীয় প্রদেশ স্ফীত কেন? 4 নম্বর পাতায় এই 1 নম্বর পয়েন্টটা পুরোটা লিখবো, এখান থেকে এতটা। পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে দেখা গেছে মেরু ব্যাস অপেক্ষা নিরক্ষীয় ব্যাস 43 কিলোমিটার দীর্ঘতর এবং মেরু পরিধি অপেক্ষা নিরক্ষীয় পরিধি 51 কিলোমিটার বেশি দীর্ঘ। অতএব নিরক্ষীয় অঞ্চল স্ফীত এবং মেরু অঞ্চল চাপা। পৃথিবীর আকৃতি অভিগত গোলক, মানে পৃথিবীর আকৃতি অভিগত গোলক বলেই নিরক্ষীয় অঞ্চল স্ফীত এবং মেরু অঞ্চল চাপা। এখান থেকে এতটা। প্রশ্ন 7, কুলিন ও বামন গ্রহের পার্থক্য লেখো। পেজ নাম্বার 6। এই যে দেখো এখানে প্রধান গ্রহ এবং বামন গ্রহ, প্রধান গ্রহ বা কুলিন গ্রহ, এখানে কুলিন গ্রহ আর বামন গ্রহের পার্থক্য দেওয়া আছে, 3টে পার্থক্য দেওয়া আছে, 3টে লিখে দেবো। প্রশ্ন 8, বামন গ্রহের বৈশিষ্ট্য ও উদাহরণ লেখো। 6 নম্বর পাতায় বামন গ্রহের বৈশিষ্ট্যগুলো হলো, এই 3টে পয়েন্ট আমাদের লিখতে হবে। 1, সূর্যের চারপাশে পরিক্রমণ করে অথচ উপগ্রহ নয়। 2, জ্যোতিষ্কটি পর্যাপ্ত ভরযুক্ত যা উদস্থিতিক ভারসাম্য বজায় রাখা ও আকৃতি প্রায় গোলাকার হওয়ার পক্ষে যথেষ্ট। কিন্তু 3, জ্যোতিষ্কটি নিজ কক্ষপথের নিকটস্থ অঞ্চল থেকে অন্য সকল মহাজাগতিক বস্তুকে সরিয়ে ফেলতে পারে না। তাই বামন গ্রহের বৈশিষ্ট্য হচ্ছে এই 3টে। আর বামন গ্রহের উদাহরণ পাবো 13 নম্বর পাতায়। দেখো এখানে 5টা বামন গ্রহের উদাহরণ দেওয়া আছে, সেরেস, প্লুটো, হাউমেয়া, মাকিমাকি, এরিস। এর মধ্যে যে কোনো 3টে দিয়ে দেবে। তাহলে বৈশিষ্ট্য পাবো হচ্ছে পেজ নাম্বার 6, আর উদাহরণ হচ্ছে পেজ নাম্বার 13-তে। শেষ প্রশ্ন, রচনাধর্মী প্রশ্নাবলী, প্রশ্নমান 5। প্রশ্ন 1, চিত্রসহ পৃথিবীর গোলীয় আকৃতি ধারণার সপক্ষে 3টি প্রমাণ লেখো। পেজ নাম্বার 2। এই যে এখান থেকে দেখো দেওয়া আছে পৃথিবীর গোলীয় আকৃতির সপক্ষে প্রমাণ, তাই তার ইয়েতে 9খানা পয়েন্ট দেওয়া আছে। তো আমাদের বলেছে যে কোনো 3টি পয়েন্ট ছবি সহ লিখতে। তো আমরা প্রথমে 2 নম্বর পয়েন্টটা লিখে দেবো, নাবিকদের পৃথিবী পরিভ্রমণ। তার 3টে
প্রমাণ দিতে বলেছে, তাহলে প্রথম পয়েন্টটা লিখছি আমরা, নাবিকদের পৃথিবী পরিভ্রমণ, এইটা এখান থেকে এতটা লিখব, আর তার সাথে এই ছবিটা লিখে দেবো, কারণ চিত্র সহ বলেছে, তাহলে এই ছবিটা আঁকতে হবে। 2 নম্বর পয়েন্টটা লিখছি, আর এই ছবিটা তার সাথে এঁকে দিচ্ছি। তারপরের পয়েন্টটা পরের পাতায় পেজ নাম্বার 3-এ, এই 4 নম্বর পয়েন্টটা আমরা লিখব, সর্বত্র একই সময় সূর্যোদয় ও সূর্যাস্ত হয় না। সেটা হচ্ছে এখান থেকে এতটা, আর তার সাথে এই ছবিটা এঁকে দেবো, ঠিক আছে। আর লাস্ট পয়েন্ট সেটা আমরা লিখব 8 নম্বর পয়েন্টটা, যেটা হচ্ছে ধ্রুবতারা ও হ্যাডলির অক্ট্যান্ট নক্ষত্রের অবস্থান। সেটা আমরা লিখব এখান থেকে শুরু করে এতটা, এখান থেকে এতটা, ঠিক আছে। এই পয়েন্টটা লিখব, আর তার সাথে এই ছবিটা আঁকবো। যেহেতু আমাকে 3টে প্রমাণ বলেছে চিত্রসহ, তাই আমি যে পয়েন্ট 3টে বলে দিলাম সেই 3টে পয়েন্টই ছবি সহ লিখবে। একটা হচ্ছে 2 নম্বর পয়েন্টটা, 4 নম্বর পয়েন্টটা, আর 8 নম্বর পয়েন্টটা। এই 3টের ছবি দেওয়া আছে পরিষ্কারভাবে, সেই জন্য এই 3টে পয়েন্টই লিখো। পরের প্রশ্ন, পৃথিবীর অভিগত গোলীয় আকৃতির ধারণার সপক্ষে প্রমাণগুলি লেখো। 4 নম্বর পাতায় এই যে দেখো, পৃথিবীর অভিগত গোলক আকৃতির প্রমাণ। তাহলে এটাই আমাদের লিখতে হবে পরপর পয়েন্টগুলো। প্রথমে লিখতে হবে 1 নম্বর, পৃথিবীর নিরক্ষীয় ও মেরু ব্যাস এবং পরিধির দৈর্ঘ্য সমান নয়, এখান থেকে এতটা, সেই পয়েন্টটা। তারপর লিখব নিরক্ষীয় অঞ্চল অপেক্ষা মেরু অঞ্চলে বস্তুর ওজন বেশি, এখান থেকে এতটা। তারপর 3 নম্বর পয়েন্ট, দোলক ঘড়ি নিরক্ষীয় অঞ্চলে ধীরে এবং মেরু অঞ্চলে দ্রুত চলে, সেটা হচ্ছে আবার এখান থেকে এতটা। তারপর 4 নম্বর পয়েন্ট, নক্ষত্রের উন্নতি কোণের তারতম্য, এখান থেকে শুরু করে 5 নম্বর পাতার এতটা। শুধু তুমির জায়গায় আমি লিখে দেবে, তুমি বলে কিন্তু উত্তর লিখবে না, আমি বলে লিখবে এতটা। আর তারপরে লাস্ট পয়েন্ট 5 নম্বর পয়েন্ট, একই দ্রাঘিমা বরাবর 2টি অক্ষরেখার মধ্যে দূরত্ব সমান হয় না, সেটা এখান থেকে এতটা। এই 5টা পয়েন্ট আমরা লিখে দেবো। শুধু পয়েন্টের নামগুলো লিখলেই কিন্তু হবে না, ভেতরে যেটা আছে সেটাও লিখতে হবে, পুরোটা লিখে দিতে হবে। প্রশ্ন 3, পৃথিবী কেন মানুষের আবাসস্থল রূপে পরিগণিত হয়েছে? 7 নম্বর পাতায় এই যে দেখো, মানুষের আবাসস্থল রূপে পৃথিবী, তার এগেনস্টে এখানে 7টা পয়েন্ট আছে, 7টা পয়েন্ট লিখতে হবে। 1, সূর্য থেকে দূরত্ব ও কাম্য উষ্ণতা। 2, আপেক্ষিক গুরুত্ব। 3, বায়ুমণ্ডল। 4, জল। 5, ভূত্বক বা শিলামণ্ডল। 6, জীবমণ্ডল। 7, বিভিন্ন মণ্ডলের আন্তঃসম্পর্ক। তাহলে পুরো এখান থেকে শুরু করে এত অবধি লিখে দিতে হবে, 7খানা পয়েন্ট পুরোটা আলোচনা করে দিতে হবে। প্রশ্ন 4, জিপিএসের ব্যবহারগুলি লেখো। 9 নম্বর পাতায় এই যে দেখো দেওয়া আছে জিপিএসের ব্যবহার, এখান থেকে আমরা লিখবো এখান থেকে পুরো অতি প্রয়োজনীয় প্রযুক্তি এত অবধি লিখবো। আর প্রথম পয়েন্ট হচ্ছে যান চলাচল, দ্বিতীয় হচ্ছে জরিপ কার্য ও মানচিত্র প্রস্তুত, তৃতীয় উদ্ধার কাজ, চতুর্থ উন্নয়ন, পঞ্চম অপরাধ দমন, ষষ্ঠ প্রতিরক্ষা। এখান থেকে এতটা।